আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই গল্প। আজ আপনার জন্য রোহন রায়ের গল্প পথ নেই। রোহন রায়ের জন্ম বেলঘরিয়ায়। লেখাপড়া করেছেন বরানগর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজে। পেশায় একটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক। 2019 সাল থেকে নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা, লিটল ম্যাগাজিন, ওয়েবজিনে গল্প ও প্রবন্ধ লেখেন। ফিকশন লেখা শুরু করেন কিষাণ ভারতী পত্রিকায়। প্রথম বই প্রকাশ পাবে আগামী বই মেলায়। আজকের গল্প আমরা নিয়েছি 2021 সালের জুলাই মাসের কিশোর ভারতী পত্রিকা থেকে। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি গোপীনাথ। শুরু হচ্ছে পথ নেই। বাথরুম থেকে ঘুরে এসে মুখ কুচকে দিব্যে এত গন্ধ, জাস্ট যাওয়া যাচ্ছে না। অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। নীল চা খাচ্ছিল, হুট করে একটা চুমুক দিয়ে বলল, কিষানগঞ্জ পেরিয়ে গেছে, আর ঘন্টা ধরে চেপে চেপে বসে থাক, নেমেই একেবারে করবি। ততক্ষণে ব্লাডার ফেটে বন্যা হয়ে যাবে। ও ছোট, তাহলে সমস্যা কি আছে? কয়েক সেকেন্ডের ব্যাপার তো, চোখ কান বুঝে করে না। রানা অবশ্য ভালো করেই জানে দীপ সেটা পারবেন। বড্ড পিটপিটে ছেলেটা। গতকাল বাড়ির থেকে বেরোবার সময় শেষবার টয়লেট করেছে। পথে জল টলও খায়নি বিশেষ। দূরপাল্লার ট্রেন জার্নি থাকলে দীপ তাই করে বড়। দীপই চেপে চুপে গোটা পথটা চলে গিয়ে একেবারে হোটেলে গিয়ে কাজকর্ম সারে। কিন্তু প্রতিবারের ফর্মুলা যে এক অঙ্কে মিলে যাবে সেটা তো আর হয় না। প্রকৃতির ডাক তো কারো বেতনভুক্ত কর্মচারী নয়। দ্বীপের বিধি এবার বাম হয়েছে। না, ওইদিকে টয়লেটটা দেখি কি অবস্থা। সকাল 8:45, ঘন ঘোর বর্ষাকাল। কিন্তু আজ কেন কে জানে রোদ উঠেছে চচ্চড়িয়ে। হঠাৎ আলোর একটা তীর এসে চোখ ধাঁধা লাগিয়েছে। ঝনঝন করতে করতে পদাতিক এক্সপ্রেস জনসমুদ্রে ছুটে চলেছে। এইভাবে ছুটতে ছুটতে একটা বিহারি স্টেশন পেরিয়ে এলো। উত্তরবঙ্গ যাবার রেলপথে এইটা একটা মজা। পশ্চিম বাংলা হয়ে বিহারের কিছুটা অংশ ছুঁয়ে ট্রেন আবার পশ্চিম বাংলায় ঢোকে। ঠিকঠাক চললে আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই নিউ জলপাইগুড়ি জাংশনে নেমে পড়বে। তারপর সেইখান থেকে গাড়িতে কাশলং। ট্রেন কাল রাতে একটু লেট হয়ে গিয়েছিল। রামপুরহাট ঢোকবার আগে ঝুলিয়েছিল বেশ খানিকক্ষণ। আজ সকালে সেটা বোঝা গেল মেকআপ করে ফেলেছে। এমনিতেই নন এসিতে যেতে হচ্ছে বলে নীলের মেজাজ শুরু থেকেই সামান্য খারাপ হয়ে আছে। তার উপর দেরি করলে তো আর কোনো কথাই নেই। অবশ্য বসে যে যেতে পারছি এই ঢের। ধুমধাম করে যাওয়া ঠিক করলে এই হাল হয়। তাই ভাগ্যিস এই সময়টা একেবারেই অক্সিজেন, তাই কোনোরকমভাবে রিজার্ভেশন পাওয়া গেল। না হলে 2 সপ্তাহ আগে টিকিট কেটে রিজার্ভেশন পাওয়া আকাশ কুসুম ছাড়া আর কি। বর্ষাকালে উত্তরবঙ্গে যাওয়ার কথা কোন পাগল ভাববে, তাও আবার কেন না ভূত দেখতে। রানার অফিসের সাইনমেন্ট। কাশিয়ংয়ের ডাউন হিল বলে একটা জায়গায় নাকি ভূত আছে। সেই ভূত নিয়ে স্টোরি করতে হবে। রানা প্রচণ্ড প্রিয়াপ্রি করে 2 বন্ধুকে রাজি করিয়েছে। যারা এইসব কাজ চালায় তাদের মাথার ভেতরে ঠিক কি কেমিক্যাল লোচা চলে, লোটাস্কোপ দিয়ে দেখতে ইচ্ছে করছিল নীলের। ভূত টুতের বিশেষ ভয় নেই, এতে আগ্রহই বরং আছে।
ভূতের গল্প পড়তে বা ভূতের ফিল্ম দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু ভরা কাজের মরশুমে আচমকা সব কাজ থামিয়ে ভূত দেখতে ছুটে আসাটা নেহাত বায়ুর প্রকোপ। বরাবর মানুষের ঘাড়ে ভূতই চেপে উৎপাত করতে এসেছে, সেইটাই ঐতিহ্য। তার বদলে মানুষ ভূতের কাছে ছুটে যাবে, এটা কি কোনো কথা বা ভালো দেখায়? সুখে থাকতে ভূতে কিলায় প্রবাদটা রানার মতন পাবলিকের জন্যই সৃষ্টি হয়েছে। এইসব ভাবতে ভাবতেই নীল দেখলো দ্বীপ ফিরে এসেছে। মুখটা তৃপ্ত, অর্থাৎ কাজ হয়ে গেছে। কোন ভাঙলো তবে? হ্যাঁ ভাই, ভাঙতেই হলো। এই এনজিপি থেকে কতক্ষণ লাগবে রে? এই 1 ঘন্টা 40 মিনিট মতো। বাহ বাহ, তাহলে গিয়ে ঘন্টা দুয়েক ঘুমিয়ে লাঞ্চ করে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ। এই না, আজ কোথাও বেরোতে টেরোতে পারবো না, যা করার সব কাল হবে। আরে হাতে আর সময় কই, পরশু সকালেই তো ফেরা। আজকের দিনটা তো পুরোটাই এখনো পড়ে আছে। তা দুদিনই কি ভূতের পিছনে ছুটবি নাকি? আজকের দিনটা ফুল রেস্ট। বেরোলে তোমরা বেরো, আমি ফুল রয়ে থাকবো। রানা কাচুমাচু চোখে দ্বীপের দিকে তাকালো। দ্বীপ একটু ভালো মানুষ বোঝে, সহজেই ম্যানেজ করা যায়। কিন্তু দ্বীপও এখন রানাকে বিশেষ পাত্তা দিল না। আগে পৌঁছাই, তারপর দেখা যাবে বলে কানে হেডফোন গুঁজে বসে পড়ল। নীল আবার জানলার বাইরে মন দিল। রোদ একটু পড়ে এসেছে মনে হচ্ছে। এই কয়দিন ওয়েদার কিরকম যাবে কে জানে। জঙ্গল আর ভূত তো আছেই, তার সঙ্গে বৃষ্টি যোগ হলে আর দেখতে হবে না। রানার এইসব গাল গল্প নীল একটুও বিশ্বাস করছে না। নিহাত নিজেকে একটা ব্রেক নেওয়ার অত্যন্ত দরকার ছিল, না হলে হতভাগাটার এইরকম বেয়ারা প্রস্তাবে কে রাজি হতো? ধারে কাছে কোনো ভূত নিয়ে কমার্শিয়াল করতে পারলি না? কলকাতায় কম ভূত, পার্ক স্ট্রিটে সেমি স্ট্রিটে ভূত আছে, এই আকাশবাণীতেও ভূত আছে, রাইটার্সটেও ভূত আছে। আরে ওইসব ভূত পুরনো হয়ে গেছে। আমাদের রাইটার ইন্দ্রদা বলল এইসব ভূত একদম টাটকা। ও, যত নেকম ভূত, হুঁ, তা আবার টাটকাবাসী। ও মা, ভূতের আবার টাটকাবাসী হয় না? কত কপাল করে অ্যাসাইনমেন্টটা পেয়েছি জানিস? আর একটু হলে সন্দীপের কাছে চলে যেত। ওই খন্নানের রাজবাড়িটা নিয়ে স্টোরিটা ফাইনাল হয়ে গেছিল। নেহাত বর্তমান স্টোরি ধুমধাম করে বের করে দিল বলে নীল ড্রাইভারের সামনের পাশের সিটে বসেছিল। মুখ ঘুরিয়ে বলল, কিন্তু এত ঢাক ঢোল পিটিয়ে যে এলি, যদি তোর সেই অন্ধভাটা ভূতের দেখাই না পাস তাহলে? না পেলাম তো না পেলাম, তোর সঙ্গে দেখা করব বলে তো আসিনি। আমার তো কিছু দরকার ওই লোকাল গপ্প, সঙ্গে ভিক্টোরিয়া আর জঙ্গল এর কয়েকটা ছবি। তার জন্য তোকে এত দূর ছুটে আসতে হবে? গুগল করলে হতো না? অত সহজ হলে তো হয়েই যেত ভাই। ট্রেনের টিকিট, হোটেল বুকিং এইসব দেখাতে হবে না। এডিটার তো আর আমার শ্বশুর মশাই নয়, তাই না? শহর এলাকা ছাড়িয়ে গেছে ওরা বেশ কিছুক্ষণ। এখন দুপাশে জঙ্গল, নানা রকমের নানা শেডের সবুজ। তাকিয়ে থাকতে থাকতে নীলের মনে হলো এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া খুব সহজ কাজ নয়। জঙ্গল জিনিসটাই এমন, সব সময় মনে হবে কে যেন আড়াল থেকে তোমাকে দেখছে। পাহাড়ি ড্রাইভার ওদের কথায় কৌতূহল বোধ করে থাকবে। গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করলো, তা আপনারা কি দাউদ হিলের ভূত দেখতে যাচ্ছে? হ্যাঁ। আপনি এই নিয়ে কিছু জানেন? ওই ভিক্টোরিয়া স্কুলের যে মাথা কাটা বাসা সেলের কথা লোকে বলে, সেটা সত্যি কিনা তা আমি জানি না, আর আমি কোনোদিন দেখিনি। কিন্তু দাউ হিল ফরেস্টে ভূত আছে। আপনি দেখেছেন? সব কিছু দেখা যায় না সাব, কিন্তু ফিল করা যায়। মানে
আপনি কখনো নিজে ফিল করেছেন? ওরে সিসাব, কিরকম যদি একটু আপনি বলেন আমাদের। ये बोले समझाना मुश्किल है। এই তবু বলুন না প্লিজ প্লিজ। যুবকের মুখে কোনো অভিব্যক্তি ফুটলো না। তখনই এসে কোনো জবাবও দিল না। কিছুক্ষণ গম্ভীর মুখে গাড়ি চালিয়ে অন্তত মিনিট দুয়েক পর সে মুখ খুলল। আপনারা ডেথ রোডের কথা শুনেছেন? হ্যাঁ, ওই ডাউহিলের জঙ্গলের গাঁও ঘেঁষে একটা রাস্তা। জি 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 জি, ডাউহিল রোড থেকে ফরেস্টের দিকে যে রাস্তা যায়, আমরা লোকাল লোকেরা ওকে ডেথ রোড বলি। ওই রাস্তায় কেউ যায় না। আগে লোকে কাঠ কাটতে যেত, এখন তাও যায় না। কেন? গাছ থেকে রক্ত পড়ে সাপ, মানুষের কান্না শোনা যায়, পথ হারিয়ে যায়। নীল মনে মনে হাসলো। সস্তা হরর ফিল্মের গল্প শোনাচ্ছে লোকটা। পাহাড়ি লোকেরা চট করে মিথ্যে কথা বলে না অবশ্য। হতে পারে কোনো কারণে একটা ভয়ঙ্কর অভিজ্ঞত হয়ে উঠেছে ওই এলাকাকে ঘিরে। গুজব ভয়ানক শক্তিশালী জিনিস, বিশেষত এই ধরনের ভৌতিক গুজব। চোখ কান বুঝে এইসবই বিশ্বাস করতে ভালোবাসে মানুষ। এইসব কতদিন চলছে এখানে? আমি তো ছোট থেকে শুনছি সাপ, তাও আগে তো লোকজন যাতায়াত করতো। 2-3 বছর ধরে আজীব ঘটনা দেখেছে। অনেক লোক মরছে, তাই কেউ আর এখন আর যায় না। লোক মরছে? हाँ साहब, 10-12 आदमी तो হবেই। আপনাদের স্টোরি চাই তো? লোকাল পাবলিকের কাছে পেয়ে যাবেন অনেক স্টোরি, কিন্তু ফরেস্টের দিকে যাবেন না সাহেব। কোনো ড্রাইভার আপনাদের ওই দিকে নিয়ে যাবে না। আপনার আপনার কথা শুনে তো একবার যেতে ইচ্ছে হচ্ছে। আমি মজাক করছি না সাহেব, সত্যি বলছি। ও জঙ্গল মানুষ খায়। না না, আপনার কথা আমরা বিশ্বাস করছি। আসলে কি বলুন তো, ওই ভয় হচ্ছে কাইন্ড অফ এন্টারটেনমেন্ট। মানে ভয় পেতে মানুষ ভালোবাসে, না হলে কি কেউ আর এত দূর থেকে ভূতের লোভে ছুটে আসে বলুন? ওই এন্টারটেনমেন্ট। তাহলে ভয় কি জিনিস আপনারা এখনো টের পাননি? নীলরা যে জায়গাটায় থাকবে তার নাম ফেন্সেন্স ফোর্ট হোমসেল। ছবির মতন সুন্দর একটা দোতলা বাড়ি, সামনে অল্প একটু বাগান, বড় বড় লিলি আর ডালিয়া ফুটে আছে। মিসেস প্রিন্স নামে এক প্রৌঢ়া হোমস্টিলের মালকিন। ভারী হাসিখুশি মিষ্টি ভাষী মহিলা, ভালোই বাংলা বলতে পারে। আমরা পৌঁছানো মাত্রই হাসি মুখে সম্ভাষণা করে বললেন, ব্রেকফাস্ট রেডি আছে। ঘরে মালপত্র রেখে ওরা যেন ব্রেকফাস্ট খেয়ে তারপর একেবারে ফ্রেশ হয়। ব্রেকফাস্ট খেতে খেতে রানা মিসেস প্রিন্সকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিসেস প্রিন্স, কাশিয়ানে নাকি প্রচুর ভূত? হ্যাঁ, সত্যি সত্যি ভূত থাকলে দুটো মানুষ এখানে টিকে আছে কি করে এতদিন? না মানে ওই পথে আস্তে আস্তে আমাদের ওই ড্রাইভার দাদার মুখে শুনলাম আর কি। ডাবলের ভূতের গল্প? হ্যাঁ, ওই আর কি শুনলাম। ও অনেকে নাকি দেখেছে। ভূত আছে কি না তা আমি জানি না, তবে ভূতের গল্প এখানে প্রচুর আছে, অনেক জায়গাতেই থাকে। আমি ভূত দেখিনি, তবে আমি একটা কথা বিশ্বাস করি, ভূতকে যদি তুমি না খোঁচাও, ভূত তোমাকে খোঁচাবে না। একদম ঠিক বলেছেন। কিছু লোক সর্দারি মারতে গিয়ে গন্ডগোল পাকায়। ভূত থাকলে থাক না নিজের মতো, তার হাড়ির খবর নেওয়া কি খুব জরুরি? সবারই প্রাইভেসি বলে একটা ব্যাপার থাকে।
সম্পূর্ণ অচেনা কেউ আমার ঘরে ঢুকে বেমক্কা আত্মীয়তা পাতাতে চাইলে আমার তা ভালো লাগবে? হ্যাঁ, ওই ভূতের সাথে কেউ আত্মীয়তা পাতাতে চায় না, রহস্য উদ্ঘাটনের কথা বলছি আর কি। মিসেস প্রিন্সকে দেখে তার সঠিক বয়স বোঝা খুব দুষ্কর। 50-এর ঘরেও হতে পারে, আবার 70 হলেও কোনো আশ্চর্যের ব্যাপার নয়। কঠিন আবহাওয়া পাহাড়ি লোকজনের চামড়ায় অজস্র আঁকিবুকি কেটে রাখে। এছাড়া বয়সে নিজস্ব কোনো রেখা বলেও জন্মায় না। এই ভদ্র মহিলার মুখে সেই সম জ্যামিতি ত্রিকোণমিতি প্রায় অনুপস্থিত, অথচ মাথার চুল সব সাদা। দীপ কোথার থেকে শুনেছে ইনি নাকি জন্মসূত্রে খাঁটি ব্রিটিশ। ওর বাবা ছিলেন ফরেস্ট রেঞ্জার, ইংরেজ আমলের শেষ দিকে এখানে পোস্টেড ছিলেন। যাই হোক, ভদ্রমহিলার মুখের দিকে মুখের হাসিটি সারাক্ষণ লেগে থাকে, স্নেহ মেশানো প্রশ্রয়ের হাসি। ওদের কথাবার্তা শুনে তার সঙ্গে যোগ হয়েছে কৌতুক। একটা চেয়ার টেনে মিসেস প্রিন্স টেনে বসলেন। তা তোমরা বুঝি ডাউহিলের ভূতের খোঁজে এসেছো? রানা আগ বাড়িয়ে কিছু বলতে সাহস হলো না, নীলের দিকে তাকালো। না না, আসলে ও খুব ভীতু তো, আসার পথে ড্রাইভারের মুখে ভূতের গল্প শুনে ঘাবড়ে গেছে, তাই জিজ্ঞেস করলো। আমরা এসেছি এখানে প্রিয় ছুটি কাটাতে, তাও ডাউহিলের জঙ্গলে যেতে বারণ করে এখানে অনেকে। কেন? স্থানীয় লোকজন বিশ্বাস করে জঙ্গলটা নাকি খারাপ, বিশেষ কেউ যায় না ওইদিকে। আমার যাবার দরকার পড়েনিও কখনো, আর আমি কখনো যাইও নি। যা শুনেছি তোমাদের বলছি। আর কিছুক্ষণ টুকটাক গল্প করে মিসেস প্রিন্স চলে গেলেন বিশ্রাম নিতে। তারপর নীল রানাকে বলল, কোথাও গিয়ে স্থানীয় লোককে প্রথম এরকম প্রশ্ন করবি না, আগে একটু বুঝে নিবি, রিড করে নিবি সবটা, তারপরে আস্তে আস্তে ইনডাইরেক্টলি কথাটা বের করে নিবি। কথা বের করাও একটা আর্ট। আচ্ছা, ভদ্র মহিলা ঘুরিয়ে কি ভূতের অস্তিত্ব স্বীকার করে নিলেন? দেখ, স্বীকার করুক আর নাই করুক, ভদ্র মহিলার কথায় কিন্তু আগ্রহ সত্যিই বেড়ে গেল। তাহলে আজ বেরোচ্ছি তো আমরা। স্নান করে হালকা রেস্ট হয়ে নে, 11:30টার মধ্যে বেরিয়ে পড়বো। বেরোতে অবশ্য 12টা বেজে গেল। বেলার দিকে বিশেষ ঠান্ডা থাকবার কথা নয়, তবে সকালে এক দফা বৃষ্টি হয়েছে বলেই বোধহয় বাতাসে একটা চোরা শীত টের পাওয়া যাচ্ছে। রানা ও নীল একটা করে পুলোভার চাপিয়েছে। দ্বীপের শীত বোধ কম, দিব্যি টি শার্টে বেরিয়ে পড়েছে। ওদের হোমস্টে অনতি দূরে ওংসিয়ং মার্কেট, সেখানে গুচ্ছের গাড়ি দাঁড়িয়ে থাকে। তবে দেখা গেল ওই ড্রাইভার ঠিক কথাই বলেছে, সত্যিই কেউ ডাউহিলের জঙ্গলের দিকে যেতে রাজি হচ্ছে না। বেশ খানিকক্ষণ হেঁটে এসে একটা খাবারের হোটেলের সামনে এসে ওরা একটা সাদা বোলেরো নিল। যাতে রাজি করাতে সমস্যা না হয় সেজন্য তার জন্য গন্তব্য বলল ডাউহিল ইকো পার্ক। ড্রাইভার মাঝবয়সী, ছোটোখাটো কিন্তু হাট্টা গোট্টা চেহারা, নাম চ্যামজং। ভারী আলাপি মানুষ। শুরু থেকেই সে ট্যুর গাইডের ব্যাকুলতা নিতেই প্রস্তুত। টিগার স্টিক দেখলেন স্যার? না। গিদ্দা পাহাড়? না, এগুলো সব কাল দেখবো। আগে গিদ্দা পাহাড় দেখে নিতে পারতেন সাহ। ইকো পার্ক দেখে কি করবেন? কুচবি তো নেই। না, ওইখান থেকে একটু আগেই দরকার। আমাদের একটা প্রজেক্টের জন্য কিছু ছবি তুলবো। আচ্ছা আচ্ছা, ইসকে বাদ কোথায় যাবেন? ওর কাছাকাছি কোনো স্পট থাকলে সেখানটায় সেরে নেব। ওর কাছাকাছি? না, ওর কাছাকাছি তো সেরকম কোনো স্পট নাই, তবে ডাউহিলের রাস্তায় ভালো ভিউ পাবে, ফটো মোটো তুলতে পারবেন। নীল ইতিমতো গুগল ম্যাপ দেখে নিয়েছে।
কাশিয়াং মার্কেট থেকে ডাউহিলে ইকো পার্ক গাড়িতে 27 মিনিট। এইখানে কোনো মতে মিনিট 15 কাটিয়ে বেরিয়ে পড়লে লাঞ্চের আগে কিছুটা টাইম হয়তো থাকবে ফরেস্টে যাবার জন্য। ড্রাইভারের কাছে সেটা এখনই ভাঙবার দরকার নেই। বিড়ালটাকে যথা সময় ঝুলি থেকে বের করতে হবে। গাড়ি তখন সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। এক পাশে পাহাড়ের দেওয়াল, আরেক পাশে খাদ। অনেক নিচে ছবির মতন ছোট ছোট ঘর বাড়ি, অজস্র সাদা নাম না জানা ফুল ফুটে আছে। প্রকৃতি এইখানে শৈলী নেই, রূপের সুধা এলোমেলো করে ছড়িয়ে রেখেছে। আর তার মধ্যে মধ্যেই রয়েছে বিপদ। এইখানে একই সঙ্গে বসত করে সুন্দর আর সর্বনাশ। নীল মুগ্ধ হয়ে দেখছিল। পাশ থেকে দীপ হঠাৎ করে বলল, ওই দেখ। কি? ওই দেখ, সাদা ফুলগুলো দেখ, কি অদ্ভুত, অসাধারণ। নাম জানিস কি? বৈজ্ঞানিক নাম সিঙ্গোডাইন পিস্টাটা, ডাক নাম হোয়াইট অর্কিড। কোনো কোনো দেশে স্নো কুইনও বলে। এই অর্কিডের নাম থেকেই কাশিয়ান নামটা এসেছে। তাই নাকি? এটা জানা ছিল না তো। লিট্টাং ভাষায় খাসসাং মানে দ্য হোয়াইট অর্কিড। ওই খাসসাং শব্দ থেকে ব্রিটিশদের মুখে মুখে কাশিয়ান হয়ে গেছে। আসার আগে ভালো করে গুগল ঘেটেছিস মনে হচ্ছে। সব কিছু যে কেন উইকেন্ডে পাওয়া যায় না, খামোকা একটা ফালতু বিষয় নিয়ে ছুটে মরতে হতো না তাহলে। ইন্সপিরেশন আর ইনফরমেশনের ভিতরে হেলথ একটা ডিফেন্স রয়েছে। 25 মিনিটের মধ্যে ওরা ডাউহিল ইকো পার্ক পৌঁছে গেল। অসম্ভব সাজানো আর সুন্দর জায়গা। দেখে বোঝা যায় নিয়মিত যত্ন নেওয়া হয়। বেশ কয়েক রকম প্রকারের বিরল প্রকৃতির পাখি রয়েছে, কিন্তু এই দিকে কারোরই মন নেই। কোনো মতে খানিকটা সময় কাটাতে হবে এইখানে, এবং এর মধ্যেই ছকে নিতে হবে চ্যাংজংয়ের কাছে কি করে ভূতের বা জঙ্গলের প্রসঙ্গ তোলা যায়। কথাটা এমন মসৃণভাবে তুলতে হবে যাতে বোঝা না যায় যে এটাই তাদের আসল উদ্দেশ্য। নিউ জলপাইগুড়ি থেকে কাশিয়াং আসার সময় গাড়ির ড্রাইভার বলেছিল কোনো গাড়ি ড্রাইভার ডংহিলের জঙ্গলের দিকে যেতে রাজি হবে না। ওরা গাড়ির কাছে ফেরত আসতেই চ্যাংজং বলল, এবার কোথায় যাবেন সাব? একটা জায়গায় এসেছি যখন, ধার কাজটাও ভালো করে দেখে নি নাকি? কি বলিস তোরা? হ্যাঁ 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 ভাই, যা বলেছিস, চল না। কিন্তু এইদিকে কে তো আর কিছু নেই সাব। একটু দূরে একটা ডিয়ার পার্ক আছে, সেখানে যাবেন? না, দরকার নেই। তার চেয়ে চলো ডাউহিলটা ভালো করে ঘুরে দিই। চ্যামজং গাড়ি ঘুরিয়ে এলো। 10 মিনিটের মাথায় নীল দেখলো গাড়ি ছুটছে দুপাশে পাইন গাছ এর সারির মধ্যে দিয়ে। তবে জঙ্গল এরিয়া পুরো দস্তু শুরু হয়েছে বলে মনে হয় না। গাছগুলো তেমন ঘন সন্নিবিষ্ট নয়। রাস্তার বাঁকগুলো এলেই নীলের বুক কেমন কেঁপে কেঁপে উঠছে। নিজে সদ্য গাড়ি চালানো শিখেছে বলে বোধ হয়। এইসব রাস্তা দেখে পায়ের তলাটা আতঙ্কে সুরসুর করে ওঠে। এরা কি অবলীলা এইসব ভয়ানক টান নেয়? অবশ্য এখানে গাড়ি চালানোর আলাদা মজা আছে। কলকাতায় বেশিরভাগ রাস্তাই তো 20-র ওপর স্পিডই তোলা যায় না। পাহাড়ে থাকে না বলে হঠাৎ একটু দুঃখ হলো নীলে। এদিকে মুখ ঘুরিয়ে দেখলো রানা মুখ টুক কুচকে বাইরের দিকে তাকিয়ে, যেন এক মুহূর্ত চোখ সরালে বাইরে মোক্ষম কিছু মিস করে দেবে। আর দ্বীপের প্রকৃতির দিকে বেশি মন নেই।
এক মনে বিস্কুট খাচ্ছে। ডায়েট করছে বলে দীপ আজকাল ডাইজেস্টিভ বিস্কিট ছাড়া এক পাও নড়ে না। একঘেয়ে বিস্বাদ বিস্কিটগুলো পর পর কি করে যে খেয়ে যায় কে জানে। সামনে একটা মালয় স্টাডি পড়বে, সেখান থেকে আমরা ব্যাক করব। মানে ওই সামনে আর কিছু দেখার মতন নেই? না সাব, টাউহিলের স্কুলটা দেখতে পেলাম না তো। গভর্ন স্কুল সাব, ওই ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সে তো আরো এগিয়ে। স্কুলের কি দেখবে? না মানে অনেক পুরনো স্কুল শুনেছি, তাই খুব নামকরা স্কুল। আজ তো ছুটির দিন আছে, আজ না যাওয়াই ভালো। স্যার, কেন? ছুটির দিন তো কি হয়েছে? ও ও সেটা ভালো না স্যার। ভালো না মানে? এই ছুটির দিনে সব শুনশান থাকে, ওখানে না যাওয়াই ভালো স্যার। আচ্ছা থাক তবে, তার চেয়ে বরং জঙ্গলের দিকটাই একটু ঘুরে আসি। না স্যার, না, এ জঙ্গল ভালো না আছে। সামনের মনাস্ট্রি থেকে রিটার্ন করতে হবে। ভালো না আছে মানে? স্কুলে যেতে বলছি তাও বলছো ভালো না আছে, জঙ্গলে যেতে বলছি তাও বলছো ভালো না আছে। কি ব্যাপার বলো তো? চ্যাংজং জবাব দিল না। 2 মিনিট পর একটা ভাঙাচোরা মনেস্টানের সামনে গাড়ি দাঁড় করালো। একটাই ছোট বিল্ডিং, অসত্য আর বটের চারা পুরোটাই দখল নিয়েছে। দেখে মনে হয় বহু দিন পরিত্যক্ত। সদর দরজায় বিরাট বড় একটা তালা। নীল দেখলো এখানে রাস্তা অনেকটা চওড়া হয়েছে, আর কিছুটা সামনে থেকে ঘন হতে শুরু করেছে গাছের সারি। তার মানে জঙ্গল শুরু হচ্ছে। এইটা দেখে নিন, তারপর দুসরি তরফ যেতে হবে, একটা ফলস আছে ওইদিকে। রানা বোধ হয় ততক্ষণে গেম প্ল্যান করে ফেলেছে। দীপ আর নীলের দিকে চোখ টিপে বলল, ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কিন্তু ছবি টবি তুলবো, একটু টাইম লাগবে, 15 মিনিটের মতন দাঁড়াবো কিন্তু। জঙ্গল মে মত জানা সাব, ইয়ে আদমখর জঙ্গল আছে। আরে না রে বাবা, আমরাই একটু এগিয়ে বাইরের থেকে ছবি তুলে নিয়ে আসবো। চ্যাংজং তবু একটু গায়ে গুপ্তি করলো, কিন্তু ওরা একদম পাত্তা দিল না। খানিকটা দূরে এসে রানা ফিল্মি কায়দায় কাক ঝাঁকিয়ে বলল, আরে ছবি তুলতে তুলতে ছুট করে ভিতরে সেরিয়ে যাব। 3 থেকে 4 মিনিটের মধ্যে নীল আবিষ্কার করলো ওরা ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছে। উঁচু উঁচু গাছ নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে। গুল্ম আর ঝোপঝাড়ের রাজত্ব শুরু হয়ে গেছে। ভালো, কিন্তু নর্থ বেঙ্গলের যত জঙ্গল দেখেছি চিলাপাতা হচ্ছে বেস্ট। ভাই, জয়ন্তীর সঙ্গে কিছু তুলনা হয় না। দেখ, শুধু জঙ্গল যদি ধরি তাহলে কিন্তু জয়ন্তী কোয়ালিটি বাই কোয়ালিটি। কোন জঙ্গল ভালো তার মধ্যে রানা আর দ্বীপের মধ্যে ঝগড়া লেগে গেল। নীল সেই দিকে কান না দিয়ে গাছপালাগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আজকাল গাছ বিষয়ে ওর একটু একটু আগ্রহ জন্মাচ্ছে। মাত্র কয়েক মাস হলো ছাদে বাগান শুরু করেছে, তার মধ্যেই নেশাটা বেশ জাঁকিয়ে বসেছে। ছোট গাছ দেখলেই নীলের মনে হচ্ছে বাগানের জন্য নিয়ে যাবে কিনা। গাছ থেকেই কিছু একটা ডেকে উঠলো কুরকুর শব্দে। চমকে উঠলো নীল। তারপরে খেয়াল করলো দেখতে দেখতে এরা অনেকটা দূর চলে এসেছে। আর গিয়ে কাজ নেই। রানার পাগলামিকে বেশি প্রশ্রয় দেওয়া ঠিক নয়। কোনো মাত্রার জ্ঞান নেই ওর। চল এবার ফেরা যাক। রানা, দীপ, কোথায় গেলি রে? রানা, রানা, দীপ, দীপ, কি রে, কোথায় তোরা? আরে কই? আরে এটা কি সেগুলো হচ্ছে নাকি? বাচ্চাদের মতো নিয়ে কি করবো না করলেই নয়। জঙ্গলের মধ্যে
মধ্যে তো বিপদ আপদ হতে পারে নাকি? আরে ইয়ে কি বলবো কেন? আমি তোদের খুঁজে পাচ্ছি না। তোরা কোথায় গেলি? তোরা কোথায় গেলি? মানে রানা তোর সঙ্গে নেই? না না, আমি তোদের কাউকে দেখতে পাচ্ছি না। মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। এইটুকু সময়ের মধ্যে তিনজন আলাদা হয়ে গেল কি করে? পথ হারিয়ে ফেলার মতো তো গভীর জঙ্গল এখন শুরুই হয়নি। নীল, আমি যেই তোকে ফোন করলাম তোর রিংটোন শুনতে পেলাম একদম কাছ থেকে। কিন্তু তোকে দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা আচ্ছা, শোন, শোন, ঘাবড়াস না, জঙ্গল থেকে বেরো, রাস্তা দিকে এগো, আমি ওইদিকে আসছি, আমি যাচ্ছি, রানাকে ফোন করে নিচ্ছি। বলে নীল ফোন কেটে রানার নাম্বারে ফোন করলো। রানার ফোনে রিংটোন শোনা যাচ্ছে। যেদিক থেকে শব্দ আসছে বলে মনে হলো, নীল কানে ফোন দিয়ে দ্রুত পায়ে এগুলো সেই দিকে। না, রানাকে দেখা যাচ্ছে না, কিন্তু রিংটোন একেবারে কাছ থেকেই শোনা যাচ্ছে। রানা ফোন করলো। কোথায় গেলি রে তোরা? রানা, আমি তোর গলা একদম শুনতে পাচ্ছি কাছের থেকে। আমিও শুনতে পাচ্ছি, কিন্তু কিন্তু তোকে দেখতে পাচ্ছি না। এই আমিও দেখতে পাচ্ছি না, এই দীপকেও দেখতে পাচ্ছি না, কিন্তু তোর গলা তো একদম কাছ থেকে শোনা যাচ্ছে। মনে হচ্ছে তুই আমার 10 হাতের মধ্যেই দাঁড়িয়ে আছিস। রানা, নীল, এই কোথায় তোরা? তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না। এই কি হচ্ছে বলতো? এই শোন, হয়তো আমাদের মনের ভুল। ফালতু ফালতু টেনশন নিয়ে লাভ নেই, জঙ্গল থেকে বেরোই চল। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল চল, রাস্তার দিকেই যাই চল। নীল একবার চারপাশটা ভালো করে তাকিয়ে দেখল। বোবা গাছেরা সার দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা মুশকিল যে তাদের ভেতরে কি চলছে। গাছেদের এই অরব গাম্ভীর্যের মাঝখানেই ঝিঝির হালকা ডাক, এমনি সারা শরীরে একটা অজানা সরীসৃপ ভয়ের জন্ম দেয়, বিশেষত যখন মানুষ জঙ্গলে একা থাকে। সবুজ রংটা যে বিশ্বেষ্টে এত নিষ্ঠুর হতে পারে, নীল আগে কোনোদিনও ভাবেনি। নীলের মনে হলো ওরা সবাই মিলে যেন কোনো নিষ্ঠুর ষড়যন্ত্রে লিপ্ত। এই মুহূর্তে বিশ্বাস করা কঠিন যে ওরা কেউ এগিয়ে আসতে পারবে না। সময় নষ্ট করা ঠিক হবে না, নীল ভেবে হাঁটা লাগালো। হিসেব মতো 5 মিনিটের মধ্যেই বড় রাস্তায় পৌঁছে যাবার কথা। তার বেশিই হয়ে গেছে, কিন্তু এখনো রাস্তার টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। পথের মাঝখানে আড়াআড়ি একটা সুতো মতো ছিল। নীলের খেয়াল আছে এইখান থেকে রাস্তা বেশি দূরে নয়, কিন্তু ওটা পেরিয়ে এসেও জঙ্গল শেষ হচ্ছে না। নীল টের পেল জামার ভিতরে কুলকুল করে ঘাম বইছে। জঙ্গলে আসা ঠিক হয়নি। স্থানীয়দের বিশ্বাস বারণ সব উপেক্ষা করা ঠিক হয়নি। সকলে বলেছে যখন, জঙ্গলে কিছু তো একটা গন্ডগোল আছে। রানার পাল্লায় পড়ে অতিরিক্ত সাহস দেখানো হয়ে গেছে, কিন্তু এখন ভয় পেলে চলবে না। যে করেই হোক জঙ্গল থেকে বেরোতেই হবে। ভাবতে ভাবতেই রানার গলা পাওয়া গেল। তোরা আছিস তো? এই এই এতক্ষণে তো রাস্তা পেয়ে যাবো কথা। কি হচ্ছে বলতো? আমরা তো কিছুই বুঝতে পারছি না রে। এই, আমার না ভয় লাগছে রে। তোরা তোরা কেউ রাস্তা দেখতে পাচ্ছিস না? না রে, কেউ আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না রে। দিক দিক ভুল হচ্ছে না তো? না, আমরা তো একেবারে সোজাই গিয়েছিলাম। তো কোথাও দেখিনি। কি করবো এখন? এই সোজা দৌড় মারি চল। নীল আর কিছু না ভেবে সোজা দৌড় মারল, একেবারে অন্ধের মতন দৌড়।
কোথায় কি আছে না দেখে ঝোপঝাড় আগাছা পাড়িয়ে গাছগুলো চুপচাপ দেখছে এই অদ্ভুত আর্ত ছুটে যাওয়া। ওরা যে হাসাহাসি করছে নিজেদের মধ্যে। শন শন শব্দ হচ্ছে, একটা হাওয়া দিচ্ছে। এটা কি হাওয়া দিচ্ছে নাকি চাপা হাসির শব্দ? জঙ্গলের হাওয়ার মধ্যেও তবু একটা হুঁশিয়ারি আছে। বহিরাগতরা সাবধান, এটা প্রকৃতির নিজস্ব এলাকা। এইখানে কংক্রিটের জঙ্গলের নিয়ম খাটবে না। এখানে যা যা আছে সব তোমাদের বোধগম্য নয়। সব রহস্যের নাগাল পাওয়া মানুষের কাম্য নয়। তবু ছোটার গতি বাড়িয়ে দিল নীল। অ্যাম্বুলেন্সের সাইলেন্সের মতন মাথার ওপর বাজছে ড্রাইভারদের কথা। জঙ্গল মে দুজন ড্রাইভারই বলেছিল ওই জঙ্গলটা মানুষ খায়। জঙ্গল মানুষ খায় মানে কি? জঙ্গল কিভাবে মানুষ খায়? কিন্তু চোখের সামনেই তো জঙ্গল ইলাস্টিকের মতন বেড়েই চলেছে, শেষই হচ্ছে না কিছুতেই। বেরোনো কি যাবে না তাহলে? কোনো উত্তর এলো না। যতটা শক্তি আছে নীল নিংড়ে নিয়ে আবার চিৎকার করে ডাকতে লাগলো। কিন্তু এবারও কেউ সাড়া দিল না। নীলের পুরো শরীর থেকে যেন প্রাণ বাষ্পীভূত হয়ে গেল। এতক্ষণে ওদের গলার আওয়াজটুকু পর্যন্ত ছিল। একটা ভরসা হচ্ছিল যে ওরা কাছেই আছে। এখন সেইটুকুও নেই। জঙ্গল যেন ব্লটিং পেপারের মতন শুষে নিচ্ছে ওদের কণ্ঠস্বরগুলোকে। ঝোড়ো হাওয়া গাছের ভিতর ধাক্কা খেয়ে উথাল পাথাল একটা শব্দ তৈরি করছে। চরাচর জুড়ে ছড়িয়ে পড়েছে সেই শব্দের অনুচর। মনে হচ্ছে যেন গোটা জঙ্গল ফেটে পড়ছে অস্ত হাসিতে। মরা গাছের শেকড়ে ধাক্কা খেয়ে নীল ধপাস করে পড়ে গেল। আর জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তেই ঘোলাটে চোখে দেখলো দুপাশের গাছগুলো হু হু শব্দে নেমে আসছে পথের ওপর। এতক্ষণ শুনছিলেন রোহন রায়ের লেখা পথ নেই এবং কণ্ঠস্বরে আমি গোপীনাথ। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। এর পরবর্তী অংশ, এই গল্পের নেক্সট পার্ট আমরা আপলোড করব নেক্সট সপ্তাহে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আগামী পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।